বাব আল মানদেব লোহিত সাগর ও এডেন উপসাগরের নিরাপত্তায় সৌদির নেতৃত্বে নতুন বহুজাতিক সামুদ্রিক প্রতিরক্ষা জোট, বাংলাদেশ সহ 14 দেশের সমর্থন, সদর দপ্তর হচ্ছে রিয়াদে। হামাস পুরোপুরি নিরস্ত্র হলেই গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার করা হবে দাবি ট্রাম্পের। পশ্চিম তীরেও অভিযান জোরদার। ইউক্রেন জুড়ে রাশিয়ার নজিরবিহীন হামলা, শিশুসহ নিহত অন্তত 9। ড্রোনের আঘাতে মস্কোকে জবাব কিয়েভের। উত্তর কোরিয়ায় ক্ষেপণাস্ত্র ব্যবহারের অভিযোগ জেলেনস্কির। এবং দাবানলের তাণ্ডবে পড়ছে ইউরোপ। ইংল্যান্ডের পূর্বাঞ্চলে আগুন ছড়িয়ে পড়ায় দমকল কর্মী মোতায়েন। জার্মানিতে দাবদাহে মৃতের সংখ্যা বেড়ে 9,800। ইরানের হামলায় ঝাঁঝরা আমেরিকা সহ মুসলিম বিশ্বাসঘাতক দেশগুলো। এই প্রথম কাঁপল মিশর। যুদ্ধ কি ভয়ঙ্করভাবে ছড়িয়ে পড়বে? ফিলিস্তিনিদের হত্যা করতে 2 মাসে ইসরায়েলকে লাখ লাখ অস্ত্র দিয়েছে ভারত। মুসলিম হত্যা কেন চায় হিন্দুত্ববাদী মোদী সরকার? এবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পদত্যাগের দাবিতে ফুঁসছে ভারতের তেলাপোকারা। দেশটি কি আবারও বিক্ষোভে উত্তাল হবে? শুধু আমেরিকা নয়, এবার মুসলিম বিশ্বাসঘাতকদের কড়া শিক্ষা দিতে দফায় দফায় হামলা চালাচ্ছে ইরান। জর্ডান, কুয়েতের পর এই প্রথম খামেনির দেশের হামলায় ঝাঁঝরা হয়েছে মিশরের স্থাপনা মার্কিন ঘাঁটি। ইরানের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে সৌদি আরব। তেহরানের হামলার জবাবে ইরানের ভেতরে নতুন করে আঘাত হানছে আমেরিকা। গত 5 মাসের সংঘর্ষে এই প্রথম মিশরে হামলা। আর সৌদির এমন অবস্থান কি ইরান যুদ্ধ আরো বিস্তারের ভয়ঙ্কর বার্তা দিচ্ছে? নতুন খেলোয়াড় হিসেবে ইরান যুদ্ধে জড়াতে যাচ্ছে কি সৌদি? ইরানে হামলা ছাড়া 1 সপ্তাহ টিকতে পারল না আমেরিকা। অজুহাত তৈরি করল সৌদি আরবকে সঙ্গে করে ইরাকের বাগদাদ, কারবালা সহ একাধিক এলাকায় ইরান সমর্থিত মিলিশিয়াদের অবস্থানে হামলার মধ্য দিয়ে। যার শুরুটা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওয়াশিংটন সফর আর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে গোপন আঁতাতের 24 ঘন্টার মধ্যেই। জর্ডানে আমেরিকান ঘাঁটিতে প্রতিশোধের হামলা চালায় ইরান, মূলত টোপ দিয়ে তেহরানকে আবারও যুদ্ধের ময়দানে টেনে এনে পাল্টা হামলার অজুহাত তৈরি করে দিল ওয়াশিংটন। এই হুলস্থুলের মধ্যে মিশরে হামলা কেন? ইরান আর হুথি বাহিনীর বিরুদ্ধে সৌদি আরবের তৎপরতা কি গুরুতর কোনো অঘটনের ইঙ্গিত দিচ্ছে? এবার আমাদের পালা। তারা জানে যে এটা হতে যাচ্ছে। ভবিষ্যতে কোনো সমঝোতায় পৌঁছানো সম্ভব কিনা তার সময় বলে দেবে, তবে এর আগে কঠিন সামরিক জবাব দেয়া হবে। হোয়াইট হাউসে সাংবাদিকদের কাছে ইরানের নয়া হামলার প্রেক্ষাপট এভাবেই বর্ণনা করেন মার্কিন প্রেসিডেন্ট। মিশরের ভূমধ্যসাগরীয় দামিয়েত্তা বন্দরে আমেরিকার জ্বালানির ট্যাঙ্কারে ইরানের ড্রোন হামলার অভিযোগ এ সময় তুলে ধরেন ট্রাম্প। যদিও ইরানের ড্রোন হামলার খবর নিশ্চিত করেনি কায়রো। গত 5 মাস ধরে চলমান ইরান যুদ্ধে এই প্রথম আক্রান্ত হল মিশর। ক্ষতিগ্রস্ত জাহাজ এনার্গোস ইনফ্রাস্ট্রাকচার যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠানের। এই অজুহাতে ভর করে স্থানীয় সময় বৃহস্পতিবার রাত 3টা থেকে ভোর 5টা পর্যন্ত ইরানে তাণ্ডব চালায় মার্কিন বাহিনী। বরাবরের মতো মিসাইল ও ড্রোনের স্থাপনা, কমান্ড সেন্টার, নৌ সক্ষমতা সহ সামরিক সরঞ্জামকে হামলার লক্ষ্যবস্তু বানানোর দাবি করেছে মার্কিন সশস্ত্র বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকম। যদিও ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির অভিযোগ হামলা হয়েছে বেসামরিক স্থাপনায়ও। কেশমদ্বীপ, আওয়াজ, আবাদান, কিশ, কাজরৌন, বুশের আর সাদেগান এলাকায় মার্কিন হামলার খবর নিশ্চিত করেছে তেহরান। কেশমদ্বীপে বিস্ফোরণের দৃশ্য মোবাইলে রেকর্ড করেন প্রত্যক্ষদর্শীরা। সেখানে আবাসিক ভবন ধসিয়ে হত্যা করা হয় বাবা, মা আর 2 বছরের শিশুকে। গুরুতর আহত অপর 2 শিশুকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। হামলার পরপরই উদ্ধার তৎপরতা শুরু হলেও ভোরের আলোয় ক্ষয়ক্ষতির বিভৎসতা আরও স্পষ্টভাবে ধরা পড়ে। জবাব দিতে দেরি করেনি আইআরজিসি। জর্ডানে মার্কিন ঘাঁটিতে পাল্টা আঘাতের বিবৃতি দিয়ে বলা হয়েছে শিশু হত্যার প্রতিশোধ নিতে এই হামলা। সেই সাথে ইরানে আগ্রাসনকারী মার্কিন বাহিনীকে সহায়তাকারীদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থার হুঁকারও দিয়েছে আইআরজিসি। আল কোরআনের আয়াত উল্লেখ করে মনে করে দেয়া হয় জয় পরাজয়ের ফয়সালা নির্ধারণ করেন মহান আল্লাহ। ওই বিবৃতিতে এসেছে হরমুজ প্রণালীতে সৃষ্ট নয়া অস্থিরতার কথাও। আইআরজিসির বিবৃতিতে আরো বলা হয় মার্কিন ড্রোনের প্ররোচনায় 2টি তেলবাহী ট্যাঙ্কার হরমুজ প্রণালীর দক্ষিণাঞ্চলের একটি অনিরাপদ পথে এগোনোর চেষ্টা করছিল। এ সময় একটি ট্যাঙ্কারে তীব্র অগ্নিকাণ্ডের পর 2টি জাহাজই দ্রুত ফিরে যায়। আমেরিকার হুমকি, উস্কানিমূলক বক্তব্য আর এ অঞ্চলে সামুদ্রিক চলাচলে হস্তক্ষেপ বন্ধ না হলে হরমুজ প্রণালী আবার খোলার পরিবেশ সৃষ্টি হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি। এমন অবস্থায় জর্ডানে ইরানের হামলাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন উল্লেখ করে বিবৃতি দিয়েছে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে আরো বলা হয়েছে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে ইরানের নির্লজ্জ হামলা অবিলম্বে বন্ধ করতে হবে। এমন উত্তেজক পরিস্থিতিতে সৌদির একটি কারিয়াল গোয়েন্দা বিমান ভূপাতিত করার দাবি করেছে প্রতিবেশী ইয়েমেনের হুথি যোদ্ধারা।
এ বিষয়ে সৌদি আরবকে সতর্ক করে বিবৃতি দিয়েছেন হুথি বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি। দক্ষিণ লোহিত সাগরে চলাচলকারী বাণিজ্যিক জাহাজ থেকে হুথি বাহিনী টোল আদায়ের চিন্তা ভাবনা করছে। এমন খবর প্রকাশ্যে আসলে জাহাজ চলাচল বাধাহীন রাখতে আন্তর্জাতিক জোট গড়ার উদ্যোগ নিয়েছে সৌদি। গত 20 জুলাই সৌদি আরবের বিরুদ্ধে নৌ নিষেধাজ্ঞা জারি করে বাব আল মান্দেব প্রণালী ঘিরে অবস্থান জোরদার করে হুথি। এমন অবস্থায় চাইলেও কি আর ইরান যুদ্ধ থেকে দূরত্ব রাখতে পারবে সৌদি? মধ্যপ্রাচ্যে নতুন নতুন ফ্রন্টে ছড়িয়ে পড়ছে সংঘাত। ইরানের কেশবে মার্কিন অভিযানের জবাবে কুয়েত ও জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি করেছে রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছে তেহরান। এদিকে মিশরের দামিয়েত্তা বন্দরে ড্রোন হামলায় 2 জাহাজ ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনায় উদ্বেগ জানিয়েছে ইরান, সৌদি আরব ও আরব লীগ। একই সময়ে ইরানের চীনা অস্ত্র সরবরাহের খবরও নাকচ করেছে বেজিং। হামলা পাল্টা হামলায় আরো উত্তপ্ত হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র ইরান সংঘাত। ইরানে মার্কিন হামলার জবাবে কুয়েত ও জর্ডানে থাকা ঘাঁটিতে হামলা চালিয়েছে রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। একই সঙ্গে বাহরাইনের শেখ ইসা ঘাঁটিতে মার্কিন স্থাপনাকেও লক্ষ্যবস্তু করার দাবি করেছে দেশটির সামরিক বাহিনী। তবে যুক্তরাষ্ট্র বলছে ইরানের সব ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করা হয়েছে, এমনকি কোনো যুদ্ধ বিমানও ক্ষতিগ্রস্ত হয়নি। কেশম দ্বীপে মার্কিন হামলায় বেসামরিক হতাহতের ঘটনায় কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। ইরানের পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এ ঘটনার মূল্য দিতে হবে ওয়াশিংটনকে। একই সময়ে ইরানের আকাশসীমায় একটি সন্দেহভাজন ড্রোন ভূপাতিত করার দাবি করেছে IRGC। অন্যদিকে তেহরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে ওয়াশিংটন। ইরানের মাহান এয়ারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে চীন, ভারত, রাশিয়া ও ইরানের কয়েকটি প্রতিষ্ঠানকে লক্ষ্য করে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এদিকে মিশরের দামিয়াত্তা বন্দরে ড্রোন হামলার ঘটনায় উদ্বেগ জানিয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এটিকে আঞ্চলিক স্থিতিশীলতা নষ্টের উস্কানিমূলক কর্মকাণ্ড বলে অভিহিত করেছেন তিনি। একই ঘটনায় নিন্দা জানিয়েছে আরব লীগ, সৌদি আরব সহ কয়েকটি দেশ। তবে হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি। এমন পরিস্থিতিতে ইরানে চীনা অস্ত্র সরবরাহের খবর প্রত্যাখ্যান করেছে বেইজিং। রয়টার্সের প্রতিবেদনে ইরানকে চীনা তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়ার সম্ভাবনার কথা বলা হলেও চীন বলছে এ তথ্য সম্পূর্ণ অসত্য। পাকিস্তানও এমন কোনো অস্ত্র পরিবহনের অভিযোগ অস্বীকার করেছে। ইরান যুদ্ধ নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক ক্ষমতা সীমিত করার একটি প্রস্তাব আটকে দিয়েছে মার্কিন সিনেট। কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে যাওয়া যাবে না, এমন প্রস্তাবটি 50-49 ভোটে এগোতে পারেনি। 3 রিপাবলিকান সিনেটর ডেমোক্র্যাটদের সঙ্গে প্রস্তাবের পক্ষে ভোট দিলেও অধিকাংশ রিপাবলিকান সদস্য এর বিরোধিতা করেন। হাউথিদের হামলা মোকাবেলা সহ বাব আল মান্দেব, লোহিত সাগর ও এডেন উপসাগরে জাহাজ চলাচলের নিরাপত্তায় সৌদি আরবের নেতৃত্বে গড়ে উঠছে বহুজাতিক সামুদ্রিক প্রতিরক্ষা জোট। 51টি আমন্ত্রিত দেশ ও সংস্থার মধ্যে বাংলাদেশ সহ 14টি দেশ উদ্যোগটিতে সমর্থন জানিয়েছে বলে দাবি আল জাজিরার। নতুন এই জোটের সদর দপ্তর স্থাপন করা হবে রিয়াদে। মধ্যপ্রাচ্যের তেল রপ্তানির নিরাপত্তা নিশ্চিতে এই জোট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশ্লেষকরা। লোহিত সাগর, বাব আল মান্দেব প্রণালী ও এডেন উপসাগরের গুরুত্বপূর্ণ নৌপথ এবং জ্বালানি সরবরাহ নিরাপদ রাখতে বহুজাতিক সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠনের উদ্যোগ নিয়েছে সৌদি আরব। সংবাদ মাধ্যম আল জাজিরার দাবি, সৌদির উদ্যোগে সমর্থন জানিয়েছে বাংলাদেশ, তুরস্ক, পাকিস্তান, মিশর, কুয়েত, বাহরাইন, কাতার, জর্ডান, ইয়েমেন, নাইজেরিয়া, সুদান, জিবুতি, সোমালিয়া সহ 13টি দেশ। রিয়াদে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিত বৈঠকে 51টি আমন্ত্রিত দেশ ও সংস্থার মধ্যে 43টি দেশের সামরিক প্রধান বা প্রতিনিধি এবং ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল সরাসরি বা ভার্চুয়ালি অংশ নেন। বৈঠকে জোটের সনদ, সাংগঠনিক কাঠামো, কমান্ড ব্যবস্থা, পরিচালনা পদ্ধতি এবং আনুষ্ঠানিক যাত্রার প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। প্রস্তাবিত কাঠামো অনুযায়ী জোটের প্রতিষ্ঠাতা ও নেতৃত্ব দানকারী দেশ হবে সৌদি আরব। সদর দপ্তর থাকবে রিয়াদে। অংশগ্রহণে আগ্রহী দেশগুলো এখন জোটের কাঠামো, নেতৃত্ব ও পরিচালনা পদ্ধতি চূড়ান্ত করছে। নিজ নিজ দেশের সরকারি অনুমোদন শেষে আনুষ্ঠানিকভাবে জোটে যোগ দেবে তারা। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, এটি সম্পূর্ণ প্রতিরক্ষামূলক জোট, কোনো রাষ্ট্র বা জোটকে লক্ষ্য করে নয়। আন্তর্জাতিক আইন, রাষ্ট্রের সার্বভৌমত্ব এবং সমুদ্র পথে অবাধ চলাচলের নীতি মেনেই পরিচালিত হবে এর কার্যক্রম। এর আগে লোহিত সাগর সংকট নিয়ে ওয়াশিংটনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে বৈঠক করেন সৌদি প্রতিরক্ষা মন্ত্রী যুবরাজ খালিদ বিন সালমান। তিনি জানান, ইয়েমেনের হাউথিদের মোকাবেলায় সৌদি আরব প্রস্তুত এবং এখনই মার্কিন সরাসরি সামরিক হস্তক্ষেপের প্রয়োজন নেই। সৌদির সঙ্গে একই ইস্যুতে আলোচনা করেছেন কুয়েত ও পাকিস্তানের নেতৃত্বস্থানীয়রা।
হরমুজ প্রণালী বন্ধ হওয়ার পর মধ্যপ্রাচ্যের তেল রপ্তানির প্রধান বিকল্প হয়ে ওঠে লোহিত সাগর। তবে গত 20 জুলাই সৌদি আরবের উপর নৌ অবরোধ আরোপের পর সৌদি জাহাজে হামলা চালায় ইয়েমেনের হাউথিরা। জবাবে হাউথি লক্ষ্যবস্তুতে পাল্টা আঘাত হানে রিয়াদ। এমন পরিস্থিতিতে বাণিজ্যিক জাহাজ চলাচল সুরক্ষিত রাখতে আন্তর্জাতিক সামরিক জোট গঠনের উদ্যোগ নেয় সৌদি আরব। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের নৃশংস আগ্রাসন আর হত্যাযজ্ঞ শুরুর পর 2 বছরে ইসরায়েলকে লাখ লাখ অস্ত্র, গোলাবারুদ ও সামরিক যন্ত্রাংশ পাঠিয়েছে ভারত। মানবিক সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বিশেষ এক প্রতিবেদনে উঠে এসেছে এই ভয়াবহ তথ্য। একে আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন বলে অভিযোগ সংস্থাটির। হিন্দুত্ববাদী মোদী সরকার কেন ফিলিস্তিনি মুসলিম হত্যা চায়? কেন মুসলমানদের উপর এত ক্ষোভ মোদীর? গাজায় গণহত্যা চলাকালে ইসরায়েলে ভারতের বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান অন্তত 2596টি চালানে কয়েক লাখ অস্ত্র, গোলাবারুদ ও সামরিক সরঞ্জাম পাঠিয়েছে। মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বিস্ফোরক এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। সংস্থাটির নতুন এক গবেষণা প্রতিবেদনে বলা হয়, 2023 সালের 7 অক্টোবর থেকে 2025 সালের 30 নভেম্বর পর্যন্ত ভারত থেকে ইসরায়েলে কয়েক লক্ষ সামরিক সরঞ্জাম, যন্ত্রাংশ ও গোলাবারুদ যায়। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই অ্যামনেস্টির এই প্রতিবেদনের বিস্তারিত তথ্য প্রকাশ করেছে। মেড ইন ইন্ডিয়া, দ্য সাপ্লাই অব ওয়েপন্স অ্যান্ড অ্যামিউনিশন টু ইসরায়েল। এই প্রতিবেদনে বলা হয়েছে, এতে উঠে আসা পরিসংখ্যানই যে ভারতের প্রকৃত সামরিক সরবরাহের পূর্ণাঙ্গ চিত্র তা নয়, বাস্তব সরবরাহ আরও বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। অ্যামনেস্টির তথ্য অনুযায়ী ভারতের পাঠানো সামরিক সরঞ্জামের মধ্যে ছিল প্রায় 5,65,000 বিস্ফোরক অস্ত্রের যন্ত্রাংশ, যার মধ্যে ড্রোনের ওয়ারহেড, কামানের গোলার খোলস সহ নানা উপাদান রয়েছে। এছাড়া সামরিক মানের ছোট অস্ত্রের জন্য 3,90,000-এর বেশি যন্ত্রাংশ এবং ইসরায়েলি প্রতিরক্ষা শিল্পের সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানের জন্য সাঁজোয়া সামরিক যানের প্রায় 300টি যন্ত্রাংশ সরবরাহ করা হয়। প্রতিবেদনে আরও বলা হয়েছে, 155 মিলিমিটার উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরক কামানের গোলা, মেশিন গানের বিভিন্ন যন্ত্রাংশ এবং স্কাই স্ট্রাইকার কামিকাজে ড্রোনের বিস্ফোরক ওয়ারহেডও এসব চালানের অন্তর্ভুক্ত ছিল। অ্যামনেস্টি আরও জানিয়েছে, ভারতের ওইসব চালানে আরও অনেক সামগ্রী ছিল। সেগুলো সামরিক নাকি বেসামরিক তা নিশ্চিত হওয়া যায়নি, ফলে সেগুলোকে হিসাবের বাইরে রাখা হয়েছে। অনুসন্ধানে এসব চালানের সঙ্গে সংশ্লিষ্ট ভারতের অন্তত 9টি প্রতিষ্ঠানের সম্পৃক্ততার তথ্য মিলেছে। এই প্রতিবেদনের প্রতিক্রিয়ায় অ্যামনেস্টির মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ট বলেছেন, আন্তর্জাতিক বিচার আদালত আইসিজে গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যার সম্ভাব্য ঝুঁকির কথা উল্লেখ করে অন্তর্বর্তীকালীন নির্দেশনা জারি করার পরও ভারতীয় কর্তৃপক্ষ এ বিষয়ে কিছুই জানে না, এমনটা দাবির সুযোগ নেই। তার মতে, এমন পরিস্থিতিতেও অস্ত্র বা সামরিক সরঞ্জাম স্থানান্তরের অনুমোদন কিংবা সহায়তা দেওয়া আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘনের শামিল। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, গাজায় প্রাণহানি ও মানবিক বিপর্যয় চলতে থাকলেও ভারতীয় কিছু প্রতিষ্ঠান ইসরায়েলের প্রতিরক্ষা খাতে প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করে ব্যবসায়িকভাবে লাভবান হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, ভারত ইসরায়েল প্রতিরক্ষা সম্পর্ক গত 1 দশকে উল্লেখযোগ্যভাবে শক্তিশালী হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বে দুই দেশের কৌশলগত সহযোগিতা নতুন মাত্রা পেয়েছে। বর্তমানে ভারত ইসরায়েলি অস্ত্রের অন্যতম বৃহৎ ক্রেতা। একই সঙ্গে যৌথ উদ্যোগের মাধ্যমে বেশ কয়েকটি ইসরায়েলি অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান ভারতে উৎপাদন সুবিধাও গড়ে তুলছে। এর আগে ফিলিস্তিনপন্থী বয়কট, ডাইভেস্টমেন্ট অ্যান্ড স্যাংশনস আন্দোলন এবং নো হারবার ফর জেনোসাইড জোটও অভিযোগ করেছিল, ভারত থেকে ইসরায়েলে সামরিক সরঞ্জাম সরবরাহ ব্যাপক হারে বেড়েছে। এছাড়া ইসরায়েল ট্যাক্স অথরিটির আমদানি তথ্য বিশ্লেষণ করে আল জাজিরার এক অনুসন্ধানেও দাবি করা হয়, 2023 সালের অক্টোবর থেকে 2025 সালের অক্টোবর পর্যন্ত সময়ে ইসরায়েলে সামরিক সংশ্লিষ্ট পণ্য রপ্তানিতে ভারত ছিল দ্বিতীয় বৃহত্তম উৎস। সেই অনুসন্ধানেও বলা হয়, এসব তথ্য সামগ্রিক অস্ত্র স্থানান্তরের পূর্ণাঙ্গ চিত্র তুলে ধরে না। কূটনৈতিক ক্ষেত্রেও ইসরায়েলের প্রতি ভারতের অবস্থান আন্তর্জাতিক অঙ্গনে আলোচিত। দক্ষিণ আফ্রিকার দায়ের করা গণহত্যা সংক্রান্ত মামলায় আন্তর্জাতিক বিচার আদালতে যোগ না দেওয়ার পাশাপাশি ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের আহ্বানও নাকচ করেছে নয়াদিল্লি। গাজায় আবারও বেড়েছে ইসরায়েলি হামলার তীব্রতা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দখলদারদের গোলাবর্ষণ ও ড্রোনের আঘাতে অন্তত 4 জন নিহত হয়েছেন। উপত্যকায় ইসরায়েলের ঘোষিত ইয়েলো লাইন আরও বিস্তৃত হয়েছে বলে দাবি ফিলিস্তিনি শরণার্থী সংস্থার। পশ্চিম তীরেও অভিযান জোরদার করেছে নেতানিয়াহু বাহিনী। এমন পরিস্থিতিতে হামাস পুরোপুরি নিরস্ত্র হলে গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
যুদ্ধবিরতির পরও গাজা জুড়ে অব্যাহত রয়েছে ইসরায়েলি হামলা। স্থানীয় সময় বৃহস্পতিবার গাজার উত্তরাঞ্চলের জাবালিয়া আল বালাদ, গাজা সিটি সহ বিভিন্ন এলাকায় ড্রোন ও গুলিবর্ষণের ঘটনায় নতুন করে হতাহত হয়েছেন বেশ কয়েকজন ফিলিস্তিনি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 2023 সালের অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে এখন পর্যন্ত নিহতের সংখ্যা 73,000 ছাড়িয়েছে। গাজায় ইসরায়েলের ঘোষিত ইয়েলো লাইন আরও বিস্তৃত হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনের শরণার্থী সংস্থা UNRWA। দখলদারদের সামরিক অভিযানের পাশাপাশি আরও জটিল হচ্ছে গাজার মানবিক পরিস্থিতি। ইসরায়েলি বিধিনিষেধের কারণে জ্বালানি, লুব্রিক্যান্ট ও যন্ত্রাংশের তীব্র সংকটে তাদের অর্ধেকের বেশি যানবাহন অচল হয়ে পড়েছে। এর মধ্যে ভারত থেকে ইসরায়েলে অস্ত্র রপ্তানি অব্যাহত থাকায় তা গণহত্যায় সহায়তার ঝুঁকি তৈরি করছে বলে অভিযোগ করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এদিকে গাজার ভবিষ্যৎ নিয়ে নতুন প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, হামাস পুরোপুরি নিরস্ত্র হলে ইসরায়েল গাজা থেকে সেনা প্রত্যাহার করে নেবে। এরপর আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী এবং নতুন একটি ফিলিস্তিনি পুলিশ বাহিনীর নিরাপত্তার দায়িত্ব নেবে। এই পরিকল্পনা গাজায় নতুন ফিলিস্তিনি প্রশাসন গঠনের পথ খুলে দিতে পারে বলেও ধারণা তার। অধিকৃত পশ্চিম তীরেও অভিযান জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। নাবালুসের কাছে এক ফিলিস্তিনিকে গুলি করে আহত করা হয়েছে। এছাড়া বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। জেনিনের কাছে নতুন অবৈধ বসতি স্থাপনের কাজও শুরু করেছে ইসরায়েলি বাহিনী। ইউরোপ জুড়ে ভয়াবহ দাবানলের তাণ্ডব অব্যাহত। ইংল্যান্ডের পূর্বাঞ্চলে আগুন ছড়িয়ে পড়ায় শতাধিক দমকল কর্মী মোতায়েন করা হয়েছে। প্রবল বাতাসের কারণে গ্রিসের ক্রিট দ্বীপে নতুন নতুন এলাকায় আগুন ছড়িয়ে পড়েছে। ইংল্যান্ড ও গ্রিসে হাজারো মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে নিরাপদ স্থানে। এদিকে ফ্রান্সের পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হলেও সরিয়ে নেওয়া প্রায় 2,20,000-এর মধ্যে মাত্র 84,000 মানুষকে ঘরে ফেরার অনুমতি দিয়েছে কর্তৃপক্ষ। চলমান তাপপ্রবাহ ও খরার মধ্যেই ইউরোপ জুড়ে দাবানল আরো ভয়াবহ রূপ নিয়েছে। ইংল্যান্ডের পূর্বাঞ্চলের সাফক কাউন্টির ডানউইচ হিথ এলাকায় ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে কাজ করছেন দমকল কর্মীরা। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আশপাশের বাড়িঘর ও অবকাশযাপন কেন্দ্র খালি করা হয়েছে। কাছাকাছি পারমাণবিক স্থাপনা থাকলেও সেখানে তাৎক্ষণিক ঝুঁকি নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ফ্রান্সের দক্ষিণ পশ্চিমাঞ্চলের পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে আগুনে পুড়ে যাওয়া এলাকার পরিমাণ 42,000 হেক্টরে স্থির আছে। প্রায় 3,300 দমকল কর্মী বিমান ও হেলিকপ্টারের সহায়তায় আগুন নিয়ন্ত্রণের কাজ চালিয়ে যাচ্ছেন তারা। সরিয়ে নেওয়া প্রায় 2,20,000 মানুষের মধ্যে 84,000 মানুষকে ঘরে ফেরার অনুমতি দেওয়া হয়েছে। ফ্রান্সের কর্মকর্তারা বলছেন, তাপমাত্রা কমে যাওয়া এবং বাতাসে আর্দ্রতা বাড়ায় আগুন নিয়ন্ত্রণে সুবিধা হয়েছে। বন্ধ থাকা হাজারো ব্যবসা প্রতিষ্ঠান আবার চালু হতে শুরু করেছে। আগুনে ক্ষতিগ্রস্ত এলাকার পাশের একটি গুরুত্বপূর্ণ মহাসড়কও পুরোপুরি খুলে দেওয়ার প্রস্তুতি চলছে। গ্রিসের ক্রিট দ্বীপেও দাবানলের সঙ্গে লড়ছেন 2 শতাধিক দমকল কর্মী। প্রবল বাতাসে নতুন নতুন এলাকায় আগুন ছড়িয়ে পড়ায় উপকূলীয় ব্যবসা প্রতিষ্ঠান, বাড়িঘর, গাড়ি ও কৃষি জমির ক্ষয়ক্ষতি হয়েছে। 9টি গ্রাম ও জনপদ থেকে বাসিন্দা এবং পর্যটকদের সরিয়ে নেওয়া হয়। বৃহস্পতিবার ফের আগুনের ঝুঁকি তৈরি হওয়ায় প্রেভেলি সৈকত থেকে 51 জনকে উদ্ধার করে কোস্টগার্ড। শিক্ষামন্ত্রীর পর এবার ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পদত্যাগের দাবিতে ফুঁসছে তেলাপোকা বা ককরোচ জনতা পার্টি সিজেপি। সম্প্রতি বিক্ষোভকারীদের ওপর পুলিশের দমন পীড়ন এবং গুলি ছোড়ার ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীকে অভিযুক্ত করেছেন সিজেপি মুখপাত্র সৌরভ দাস। বিক্ষোভকারীদের ওপর পুলিশের নৃশংসতার ঘটনায় অমিত শাহর পদত্যাগ দাবি করেছেন ভারতের বিরোধী দল কংগ্রেস নেতা রাহুল গান্ধী। কংগ্রেস নেতাকে সমর্থন জানিয়ে সিজেপি মুখপাত্র সৌরভ দাস বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রীকে অবশ্যই জবাবদিহিতার আওতায় আসতে হবে। ভারত কি আবারও বড় ধরনের বিক্ষোভ দেখবে? আবারও জেনজিদের উত্তাল বিক্ষোভে কাঁপবে ভারত, ক্ষোভে ফেটে পড়বে লাখো জনতা। নতুন করে এমন শঙ্কা দেখা দিয়েছে এবার ভারতীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পদত্যাগের দাবিতে তেলাপোকা বা ককরোচ জনতা পার্টি সিজেপি সরব হওয়ার পর থেকেই। কেন তারা স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ চান? শিক্ষামন্ত্রীর মতোই কি হবে তার পরিণতি? প্রশ্নপত্র ফাঁস রুখতে অপরাধীদের কঠোর শাস্তি দিতে কেন্দ্রীয় সরকার এক সংশোধনী বিল এনেছে, যা বুধবার ভারতের লোকসভায় কণ্ঠভোটে পাশ হয়। সেই বিল নিয়ে বিতর্কের সময় লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী বলেন, শিক্ষা সংস্কার আন্দোলনে গেল 20 জুলাই বিক্ষোভকারীদের ওপর দমন পীড়ন এবং গুলি ছোড়ে পুলিশ। আর ওই নৃশংস কাণ্ডের জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এজন্য অমিত শাহর পদত্যাগের দাবি তোলেন রাহুল গান্ধী। কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে সমর্থন জানিয়ে এবার সিজেপি মুখপাত্র সৌরভ দাসও সামাজিক যোগাযোগ মাধ্যমে সোচ্চার হয়ে ওঠেন।
সাম্প্রতিক বিক্ষোভে আন্দোলনকারীদের ওপর পুলিশের দমন পীড়ন এবং গুলি ছোড়ার ঘটনায় সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রীর দিকে অভিযোগের আঙুল তোলেন তিনি। বলেন, প্রতিটি জীবনের মূল্য আছে। পুলিশকে গুলি ছোড়ার আদেশ দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ নষ্ট করেছে। এই নৃশংস কাণ্ডের জন্য অবশ্যই স্বরাষ্ট্রমন্ত্রীকে জবাবদিহিতার আওতায় আনার দাবি জানান সিজেপি মুখপাত্র। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ে সিজেপি মুখপাত্র সৌরভ দাস এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধীর দাবির বিরোধিতা করেছেন বিজেপি নেতা কিরেন রিজু। অমিত শাহ গুলি চালানোর জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন, এটি প্রমাণ করার জন্য রাহুল গান্ধীকে অনুরোধ জানান তিনি। নতুবা মিথ্যা দাবির জন্য রাহুল গান্ধীকে ক্ষমা চাইতে হবে অমিত শাহর কাছে। শহীদ আরাফাত, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।